বাংলাদেশের আম্পায়ার সৈয়দ সৈকতের কি এতটাই হিংসা মনে যে বিগত কিছুদিন ধরে ভারত বনাম বাংলাদেশের যে দ্বন্দ্বটা লেগে রয়েছে সেই দ্বন্দ্বটা শেষ পর্যন্ত ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে পর্যন্ত ঢুকিয়ে দিল। কথাটা বললাম আমি একটা কারণেই, যেটা তোমরা সবাই জানো, যখন ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার 4 নম্বর টেস্ট ম্যাচটা চলছিল এবং যেখানে দাঁড়িয়ে কি না প্রত্যেকে, বিরাট কোহলি সহ রোহিত শর্মা প্রত্যেকে আউট হয়ে যাচ্ছে সিঙ্গেল ডিজিট নাম্বারে, সেখানে দাঁড়িয়ে 23 বছরের একটা ইয়ং প্লেয়ার, ইয়ং ছেলে একা লড়াই করে যাচ্ছে ম্যাচটাকে ড্র করানোর জন্য। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের আম্পায়ার সৈকত, যে কিনা ওই 4 নম্বর টেস্ট ম্যাচে থার্ড আম্পায়ারিংয়ের কাজটি করছিলেন, তিনি কি করলেন, গোটা বিশ্বকে একটা ভুল প্রমাণ দেখিয়ে জয়সওয়ালকে আউট করিয়ে দিল। এবার বলি আমি কেন এই কথাগুলো বলছি। দেখো, প্যাট কামিন্সের বলে জয়সওয়াল একটা শট চালাতে গিয়ে ব্যর্থ হয় এবং যা কিনা বলটি গিয়ে সোজা উইকেট কিপারের হাতে ক্যাচ ধরে এবং ঠিক সেই মুহূর্তেই সাথে সাথে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স রিভিউ নিয়ে নেয়, কারণ বলটি যখন জয়সওয়ালের হাতের কাছ থেকে গেছে বলের ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়েছিল এবং তারপরে কিন্তু বলটি ক্যাচ ধরে উইকেট কিপার, কিন্তু অনফিল্ড আম্পায়ার এটাকে নট আউট বলে বিবেচিত করে। এরপর যখন ক্যাচ আউটের রিভিউ সিস্টেম চালু করা হয়, প্রথমত থার্ড আম্পায়ার সৈকত তিনি ক্যামেরা অ্যাঙ্গেলের মাধ্যমে চেষ্টা করেন দেখার যে বলটি জয়সওয়ালের হ্যান্ড গ্লাভস অথবা হাতে যেই হ্যান্ড গ্লাভস ছিল সেটায় অথবা ব্যাটের সাথে বলটি টাচ হয়েছে কিনা। যখন তিনি বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেলের মাধ্যমেও এটি দেখতে পারলো না যে বলটি কোথাও টাচ লেগেছে কিনা, তখন তিনি তার সেকেন্ড প্রসেস চালু করলো, যেটা হলো বল ডিরেকশন লাইন দেখার। অর্থাৎ প্যাট কামিন্স যখন বলটি তার হাত থেকে রিলিজ করেছে তারপর থেকে যতক্ষণ না পর্যন্ত বলটি উইকেট কিপারের হাতে তালুবন্দি হচ্ছে ওই ডিস্টেন্সের লাইনটা মেপে দেখার, মানে বল কোন পয়েন্ট থেকে রিলিজ হয়েছে, বল কোন অ্যাঙ্গেল থেকে নিজের ডিরেকশন চেঞ্জ করেছে এবং কতটা ডিরেকশন চেঞ্জ করেছে সেটা দেখার। এবং ঠিক এই রিভিউ সিস্টেমের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে বলটি যখন জয়সওয়ালের হাতের পাশ থেকে গেছে তখন বলের ডিরেকশন হালকা একটু চেঞ্জ হয়ে তারপর উইকেট কিপারের হাতে ক্যাচ হয়েছে। এবার আমি ধরেও নিলাম যে এই সিস্টেমের দ্বারা জয়সওয়াল 60% আউট হয়েছে, কিন্তু এবার তো তোমাদের মাথায় হয়তো এটা আসবে যে যদি সত্যিই বলটি জয়সওয়ালের হ্যান্ড গ্লাভস অথবা ব্যাটে টাচ খেয়ে তার ডিরেকশন চেঞ্জ করে তবে তো স্নিকোমিটারে বলের এজ দেখা যাবে এবং তারপর পুরোপুরি বোঝা যাবে যে হ্যাঁ, জয়সওয়াল পুরো 100% আউটই আছে। ঠিক এই সেম জিনিসটাই থার্ড আম্পায়ারের মাথায় আসে এবং তারপর তিনি স্নিকোমিটার চেক করেন যে বল তার হাতে অথবা ব্যাটে কোথাও টাচ খেয়েছে কিনা, এইটুকু দেখার জন্য। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, আইসিসির নিয়ম হলো যখন কোনো থার্ড আম্পায়ার তার ডিসিশন পুরোপুরি দেওয়ার জন্য কোনো এভিডেন্স চাইবে, তো সেই একদম যে লাস্ট এভিডেন্স চাইবে সেই লাস্ট এভিডেন্সই হবে তার ফাইনাল প্রমাণ, মানে সেটার দ্বারা সে যেটা বুঝতে পারবে সেটাই অনফিল্ড আম্পায়ারকে তাকে জানাতে হবে এবং তারপর অনফিল্ড আম্পায়ার আউট কি নট আউট সেটা জানাবে। তো থার্ড আম্পায়ার সৈকত যখন স্নিকোমিটার চেক করে এটা দেখার জন্য যে জয়সওয়াল সত্যি আউট হয়েছে কিনা, তার হাতে অথবা ব্যাটে বল সত্যিই লেগেছে কিনা, যখন স্নিকোমিটার চেক করেন তখন স্নিকোমিটারে অবিশ্বাস্যভাবে দেখতে পারে কোনো রকম বলের কোনো এজই নেই। অর্থাৎ এর দ্বারা এটাই প্রমাণ হয় যে স্নিকোমিটারে বলের এজ ওঠেনি, মানে বল কোথাও টাচ খায়নি, হাতেও না ব্যাটেও না। তো এবার এক্ষেত্রে থার্ড আম্পায়ারের লাস্ট ডিসিশন অথবা লাস্ট এভিডেন্স হিসাবে এটাই প্রমাণ হয় যে জয়সওয়াল নট আউট আছে। কিন্তু সে কি কাজটা করলো, সে জানালো কি যে না, সে খালি চোখে যা দেখতে পেয়েছে সেটাই সে আউট বলে গণ্য করেছে, মানে খালি চোখে ওই দেখতে পেয়েছে বলের ডিরেকশন চেঞ্জ হয়েছে, ব্যাস তাতেই সে নট আউট দিয়ে আউট দিয়ে দিয়েছে। যখন কিনা আইসিসির রুলস আছে যে যেটা আপনি ফাইনাল ডিসিশন হিসাবে এভিডেন্স চাইবেন সেটার উপর ভিত্তি করেই ডিসিশন আপনাকে আম্পায়ারকে দিতে হবে, কিন্তু থার্ড আম্পায়ার পুরো উল্টো কাজটা করলো। তার 3 নাম্বার এভিডেন্স ছেড়ে সে আবার উল্টো ব্যাকে এসে 2 নাম্বার এভিডেন্সে আসলো। তার যখন 2 নাম্বার এভিডেন্সই সত্য বলে আপনার কাছে প্রমাণ হয়েছে, তাহলে বেকার 3 নম্বর এভিডেন্স কি করতে চেয়েছেন? তো এর দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছে যে থার্ড আম্পায়ার যে সৈয়দ সৈকত খুব একজন নামি নাকি আম্পায়ার, নামি দামি আম্পায়ার। কি আম্পায়ারই শিখেছে যে ভুল একটা তথ্য দেখিয়ে, ভুল এভিডেন্স দেখিয়ে একজন 23 বছরের যুব ক্রিকেটারকে আউট করিয়ে দিল।
এবার তোমরা অনেক বাংলাদেশবাসীরা হয়তো এটা বলবে যে জয়সওয়াল তো সত্যি আউট ছিল, সেক্ষেত্রে আউট দিয়েছে। সেক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমরা যেসব ভিউয়ার্স যারা যারা ভিডিওটা এখন দেখছো, তারা যদি ইন্ডিয়ার সেই সব খেলা দেখে থাকো যেই সব খেলাতে মোহাম্মদ শামি ইন্ডিয়ান ক্রিকেট টিমে ছিলেন, তিনি বল করেছেন যখন তিনি বাউন্সার দিয়েছেন, এটা বিশেষ করে ফাস্ট বোলারদের ক্ষেত্রেই হয়। ফাস্ট বোলাররা যখন কোনো বাউন্সার দেয় তখন খুব রেয়ারলি সেই বাউন্সার ব্যাট ক্রস করে যাওয়ার পর, বলটি ব্যাট ক্রস করে যাওয়ার পর তারপর বলটি সুইং খায়। আর ঠিক এই জিনিসটাই যদি জয়সওয়ালের সাথে হয়, কারণ দেখো বলের কোনো এজ নেই স্নিকোমিটারে, বল যদি ওরকম ব্যাট ক্রস করে যাওয়ার ঠিক সেই সময় যদি বল সুইং করে যায়, তারপর যদি উইকেট কিপার ক্যাচ ধরে, সেটা যদি ক্যাচ আউট বলে গণ্য হয়, তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। আর তোমরা হয়তো এটা ভালো করেই জানো যে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার যে 4 নম্বর টেস্ট ম্যাচটা ছিল, সেটা সবথেকে ভাইটাল ম্যাচ ছিল, যেই ম্যাচটাতে ইন্ডিয়াকে জিততেই হতো, এবং নাও যদি জিততে পারতো অন্তত ড্র করালে তবুও ভালো, কিন্তু কোনোভাবেই যেন অস্ট্রেলিয়া না জেতে, এটাই ইন্ডিয়ার চেষ্টা ছিল। ঠিক সেই সময় এই জয়সওয়ালের এই আউটটাকে মেনে নেওয়া যায় না, কোনোভাবেই সম্ভব না। আর তোমরা তো সবাই এটাও ভালো করে জানো যে অস্ট্রেলিয়া কিভাবে প্রথম থেকেই এই ক্রিকেটের মধ্যে চিটিং ব্যাপারটা ঢুকিয়ে আনছে। তো যেহেতু গোটা বিশ্বই জানে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিভাবে বিগত কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে, এবার এই ব্যাপারটাকে লক্ষ্য করেই হয়তো অস্ট্রেলিয়ার যে বোর্ড আছে, ক্রিকেট বোর্ড, তারা হয়তো বাংলাদেশের আম্পায়ার, ওই থার্ড আম্পায়ার ওই সৈয়দ সৈকতকে ওই দায়িত্বটা দিয়ে রেখেছে। কারণ একটু ভেবে দেখবে যে এত দেশের আম্পায়ার থাকতে শুধুমাত্র ওই খুঁজে খুঁজে বাংলাদেশের ওই আম্পায়ারের কাছেই কেন থার্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব গেল। তো এগুলো একটু ভাবার বিষয় আছে। আর এখন যতই বলো না কেন, ওই ম্যাচ ইন্ডিয়ার ফেভারে আসবে না। আর প্রথম থেকেই অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে যেহেতু খেলা চলছে, তাই তাদের ফেভারেই সব কিছু থাকবে। কারণ ম্যাচের প্রথম থেকেই দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার যখন ব্যাটাররা ব্যাট করছে, তখন কোনো আম্পায়ার্স কল আউট হলেও তাদেরকে আম্পায়ার্স কল আউট দেওয়া হচ্ছে না। এবং যখন ইন্ডিয়ার ব্যাটাররা ব্যাট করছে, তারা যদি একটু লেগ সাইডেও বল চলে যায় বা অফ সাইডেও বল চলে যায়, অফ স্টাম্পে বা লেগ স্টাম্পেও বল ঢুকে যায়, তবু তাদেরকে আউট বলে বিবেচিত করতে হচ্ছে। এবং তারপর ব্যাটিংয়ের তরফ থেকে রিভিউ সিস্টেম নেওয়া হচ্ছে। কী আর বলবো বলো, যদি কিনা বাংলাদেশের আম্পায়ারই এই কাজটা করে থাকে, তো তাহলে আমার আর কিছু বলার নেই। আমার মনে হয় হ্যাঁ, এখানে চিটিং হয়েছে, এই 4th টেস্ট ম্যাচে চিটিং হয়েছে, এটা পুরো 100% স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ম্যাচ চিটিং ছাড়া অস্ট্রেলিয়া কোনো দিন জিততে পারতো না। তো পার্সোনালি আমার মনে হয় যে আইসিসির এবার উচিত যে বাংলাদেশের ওই আম্পায়ার সৈয়দ সৈকতের তরফ থেকে, তার থেকে ওই আম্পায়ারিংয়ের দায়িত্বটা নিয়ে নেওয়া। কার কি মনে হয় বাবা আমি জানি না, কিন্তু আমার মনে হয় এই কাজটা অন্তত আইসিসির করা উচিত। কারণ যেখানে বলের আলট্রা এজ নেই, সেখানে ক্যাচ আউটের কোনো প্রমাণই নেই। আর এখন যদি কোনো বাংলাদেশবাসী ভাবো যে হেরে গেছিস তাই জন্য এত অজুহাত দিচ্ছিস, ঠিক আছে, ভাবতে পারো, আমার কোনো বালটুকুও ছেড়া যায় না। এখন কি করব, এখন চিটিং করেছে, তোমরা প্রথম থেকেই জানো যে অস্ট্রেলিয়া চিটিং করে এসেছে, সেই বলে সিরিজ কাগজ থেকে ঘষা শুরু করে সব কিছু তারা চিটিং করেই আসছে। তো এখানে আর বলা বাকি রাখে না যে বাংলাদেশবাসী তাদের ওই বাংলাদেশের পরিচয়টা এখনও দিয়ে গেল, এবং সাথে তাদের আম্পায়ারও দিয়ে গেল। এরকম আম্পায়ার যেন কোনো দেশে জন্ম না হয়। যাই হোক বন্ধুরা, যা কথা বললাম পুরো লজিক্যালি কথা বললাম এবং প্রমাণ দেখিয়ে কথা বললাম, এছাড়া কোনো প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলিনি। তোমাদের যদি আমার কথা তাও বিশ্বাস না হয়, ভিডিওর শেষে অস্ট্রেলিয়ার একটা বাচ্চার থেকে অন্তত শুনে যেও যে আম্পায়ার এটা চিটিং করেছে কি করেনি, শুনে যেও, লাস্টে ওই পার্টটা দিয়ে যাব। তো ভিডিও কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যেও। এছাড়া ইন্ডিয়ার ফাইনাল খেলার স্বপ্ন এখন আছে, বাট 1%। এখন পুরোটাই ভগবানের ওপর ছেড়ে দিয়েছি, সে যা করবে, যা বোঝাবে তাই। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই প্রমাণের ভিডিওটা দেখে যেও। টাটা। Okay, what do you think India needs to change? The umpires, they're cheating.